এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত ডব্লিউবিপি ২০২৪ বর্তমান মামলার আপডেট ও স্থিতি। নাম্বার 2, ডব্লিউবিপি নোটিফিকেশন ২০২৪ যে রিক্রুটমেন্ট, এই নোটিফিকেশনে পিআরবি বোর্ড কী কী লিখে রেখেছিল, পিএমটি ও পিইটিকে নিয়ে, ইডাব্লিউএসকে নিয়ে, রিজার্ভেশন পলিসিকে নিয়ে, এটা আমি একটা শর্ট ব্রিফিংয়ের মাধ্যমে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। নাম্বার 3, ফাইনাল মেরিট লিস্ট কবে দেওয়া হবে। নাম্বার 4, ট্রেনিং সেন্টারগুলোতে কি মেসেজ গেছে। নাম্বার 5, ভিআর মেডিকেল। নাম্বার 6 হচ্ছে ট্রেনিং। দেখো, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে কিছু আপডেট দিয়েছিলাম, আজকের ডেটে সেগুলো কিন্তু মিলে গেছে। অনেকেই তখন মানছিলে না যে না এটা হতে পারে না, ওটা হতে পারে না, কিন্তু আজকের ডেটে সেগুলো একদম মিলে গেছে। তো তোমাদেরকে আমি আবার বলে রাখি, আমি একজন পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত, তো কোনোভাবেই তোমাদেরকে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করব না, এটা আমার কোনো রকম ইচ্ছে নেই। আমি অথেন্টিক খবর পাবো তবেই তোমাদেরকে দেব, এবং আমি এটা করে আসছি, তো বিশ্বাস রাখতে পারো। দেখো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, পিআরবি বোর্ড কিন্তু আধা কাজকলা খেয়ে লেগে পড়েছে যে ভোটের আগেই তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। জয়নিং ভোটের পরে হবে, কিন্তু ফাইনাল মেরিট লিস্ট ভোটের আগে দেওয়ার সব রকম চেষ্টা করছে। এর আগের ভিডিওতেও আমি অনেক কিছু আপডেট দিয়েছিলাম, সেগুলা মিলেছে। এই আপডেটটাও তোমরা মিলিয়ে রাখো, ভোটের আগে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে দেখো কেস আপডেটগুলোকে নিয়ে। উচ্চতা ও পিএমটি মামলা যেটা হয়েছিল, আমিনা খাতুন এবং প্রমিতা কর্মকারদের এই মামলাগুলো খারিজ হয়ে গেছে। ডিজিটাল মেশিনের মাপেই শেষ কথা, আদালত এটা মেনে নিয়েছে। দৌড় এবং পিইটি মামলা, সন্দীপ প্রামাণিকদের করা এই মামলাটিও বিচারপতি সৌগত ভট্টাচার্য খারিজ করে দিয়েছেন। যারা নির্দিষ্ট সময়ে দৌড় শেষ করতে পারেননি তাদের আর কোনো সুযোগ নেই, বোর্ড এখানেও ক্লিনচিট পেয়েছে। দেখো, যেগুলো মেন সমস্যা ছিল, ইডাব্লিউএস সিভিক ভলেন্টিয়ারদের যে একটা কেস রয়েছে, তো দেখো ইডাব্লিউএস জটে বোর্ডের বিজ্ঞপ্তিতে লেখা ছিল 2023-24 অ্যান্ড অনওয়ার্ডস। এটা সম্পর্কে আমি পরে পরে বলে যাচ্ছি, তোমরা দেখে নাও যে মেন বিষয়টা কি। সিভিক ভেরিফিকেশন কি হয়েছে দেখো, আমার কাছে থাকা খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এসপি অফিস থেকে সিভিক ভলেন্টিয়ারদের 3 বছরের অভিজ্ঞতার যে সার্ভিস রেকর্ড ভেরিফিকেশন চলছিল, তার সিংহভাগ কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। মেন এক্সামের রেজাল্ট, একটা কেস হয়েছিল যে মেন এক্সামের রেজাল্ট পাবলিশ করতে হবে, সম্পূর্ণভাবে দিতে হবে। তো এখানে কিন্তু বোর্ড ইতিমধ্যেই সেই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, এতেই আপনাদের 98% সমস্যার সমাধান হয়ে গেছে। এই রেজাল্ট যে পাবলিশ করে দেওয়া হলো, এতেই আপনাদের 98% সমস্যার সমাধান হয়ে গেছে। তার কারণ হচ্ছে মাননীয় হাইকোর্ট এটাই দেখবে যে একটা রিক্রুটমেন্ট বোর্ড কতটা স্বচ্ছ, ঠিক আছে, কতটা স্বচ্ছতার সাথে একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে। তোমরা নিজেরাও দেখেছো যে এখানে কোনো রকম কোনো কারচুপি হয়নি, একজ্যাক্ট যে যত নাম্বার পেয়েছে সেটাই তুলে ধরা হয়েছে। এটা দেখেই কিন্তু মাননীয় হাইকোর্ট পিআরবির পক্ষে থাকবে। দেখো, কোর্ট অনেক সময় দেখে না যে একটা দুটো পক্ষের মধ্যে দেখে যে কোন পক্ষের পাল্লা ভারী, কোন পক্ষ কতটা অথেন্টিক। তো এখানে একটা সেন্সিটিভ ম্যাটার করছে যে 21,000 প্রার্থী তারা অলরেডি সমস্ত কিছু কমপ্লিট করে প্রতীক্ষা করছে। পিআরবি বোর্ড স্বচ্ছতার সাথে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সেক্ষেত্রে বোর্ড মাননীয় হাইকোর্ট কখনও চাইবে না যে তোমাদের খুব বেশি ডিলে হোক। তারা নেক্সট হিয়ারিংয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এই কেসগুলো মিটবে। তার কারণ হচ্ছে এই যে রেজাল্ট পাবলিশ হয়েছিল এবং সম্পূর্ণভাবে দেখানো হয়েছিল কে কত নাম্বার পেয়েছে, ঠিক আছে? দেখো, ডব্লিউবিপি নোটিফিকেশন কি লেখা ছিল, এক্সেম্পটেড ক্যাটাগরি এনভিএফ, হোমগার্ড, প্রাক্তন সেনাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এবং স্পোর্টস কোটার সংরক্ষণ হবে হরিজন্টাল প্রকৃতির। যদি এই বিশেষ ক্যাটাগরিগুলোতে উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, এই বিষয়টা দেখো আমি আমার মতো করে অ্যানালাইসিস করব যে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছিল পিআরবি বোর্ড। পিআরবি বোর্ড বলতে চেয়েছে যে আমরা একটা কাট অফ নির্ধারণ করব, ধরো সিভিক ভলেন্টিয়ার বা এদের জন্য আমরা একটা 40 কাট অফ নির্ধারণ করলাম, ঠিক আছে? এই 40 যারা পাবে তাদেরকে আমরা ওই 10% রিজার্ভেশনটা দেব, বা আমরা যেটা ইসির ভ্যাকেন্সি রয়েছে তার রিজার্ভেশন দেবো। কমসে কম এই কাট অফটা, ন্যূনতম কাট অফটা ক্লিয়ার করতে হবে। কোনো একজন আমার যদি এই ভ্যাকেন্সিটা ফিল আপ না হয়, তা বলে যে 10 পেয়েছে এই রকম কোনো প্রার্থীকে নেব না, তার কারণ আমরা মেনে নেব এই উপযুক্ত নয়। বাস্তব কথা, যেখানে জেনারেল ক্যান্ডিডেট 62
পেয়ে সার্ভিস করছে, পাচ্ছে, এতটা কষ্ট করেছে, সেখানে একজন ব্যক্তি 10 পেয়ে কী করে সার্ভিস পায়? এটা শুধুমাত্র ডব্লিউবিপি নোটিফিকেশন না, এটা কিন্তু সুপ্রিম কোর্টও এইরকম নির্দেশ দেওয়া রয়েছে। আমি অ্যানালাইসিস করে দেখলাম, অনেক তথ্য ঘাটাঘাটি করে দেখলাম, এরকম কিন্তু বিষয়টা রয়েছে। তো পিআরবি বোর্ডের কথাই কিন্তু পিআরবি বোর্ডের কথাই কিন্তু মাননীয় হাইকোর্ট মানবেই, তার কারণ এটা হচ্ছে সুপ্রিম কোর্টেরও একটা নির্দেশ রয়েছে। তো কোনো একজন ব্যক্তি 10 বা 5 পেয়ে যে সে সার্ভিস পেয়ে যাবে, এটা হতে পারে না। তোমাকে ন্যূনতম একটা কাট অফ অবশ্যই যেতে হবে, তবেই তুমি সেই রিজার্ভেশনটার অধিকার পাবে। এরপর যদি আমাদের ওই ক্যাটাগরিগুলোতে উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তবে ওই শূন্য পদগুলো সংশ্লিষ্ট মূল ক্যাটাগরির এসসি, এসটি, ওবিসি, ইউআর সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। তো সিভিক পুলিশ এবং সিভিক, এনভিএফ, হোমগার্ড, ভিলেজ পুলিশ, এদের কি বক্তব্য ছিল? এদের কেসটা কী ছিল? এরা বলতে চেয়েছিল যে আমাদের যে 10% রিজার্ভেশন হয়েছে, এটা আমাদের সম্পূর্ণভাবে দেওয়া হয়নি। তো এটা তো প্রথমত পরের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে পিআরবি বোর্ড চাইলেও এটা নাও দিতে পারে। আমার তো মনে হয় এটা দিয়েছে, না দেওয়ার কিছু নেই, 10%ই দিয়েছে। যদিও না দেয়, তার কারণ হচ্ছে এমনও তো হতে পারে যে কোনো একজন ব্যক্তি 20 পেয়েছে, তাকে আর সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের যে কাট অফ ন্যূনতম ধরা হয়েছে, ধরো আমি ধরে নিলাম 40, তো তোমাকে তো 40-এর কাট অফটা তো ক্লিয়ার করতে হবে। তুমি 20 পেয়ে কী করে আশা করো যে আমি সার্ভিসটা পেয়ে যাব, যেখানে 62 পেয়ে জেনারেল ক্যান্ডিডেট কাট অফ ক্লিয়ার করে এত কষ্ট করে সার্ভিস পাচ্ছে? তো এটা আবার হাইকোর্টের বিচারাধীন বিষয়, কিন্তু পিআরবি বোর্ডের এই নোটিফিকেশানটা ছিল এবং আমি বিশ্বাস করি যে এটাই মানা হবে। দ্বিতীয়ত দেখো, ইডব্লিউ সংক্রান্ত যে নিয়মাবলীটি ছিল, যে সমস্ত প্রার্থী ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হবেন, তাদের ইন্টারভিউয়ের দিন নথিপত্র যাচাইয়ের সময় 2023-24 সাল বা তার পরবর্তী সময়ের জন্য বৈধ ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দেখাতে হবে, যা 2022-23 আর্থিক বছর বা তার পরবর্তী সময়ের উপর ভিত্তি করে ইস্যু করা হয়েছে। এখানেও কিন্তু পিআরবি বোর্ড সম্পূর্ণ ভালোভাবে বড় বড় অক্ষরে লিখে রেখেছিল 2023-24 অ্যান্ড অনওয়ার্ডস। তো যাদের 24-25 সার্টিফিকেট রয়েছে, তাদেরকে কেন আমরা মানব না যে তারা যোগ্য ইডব্লিউএস? অবশ্যই তারা যোগ্য, কারণ পিআরবি বোর্ড এটা নোটিফিকেশানে লিখেছিল। তো যারা এটা বিভিন্ন রকমভাবে কেস করেছে, তারা প্রথমত নোটিফিকেশান দেখতে পারতো, তারা আগের রিক্রুটমেন্ট প্রসেসটা দেখতে পারতো। শুধুমাত্র এদের এইসব উল্টোপাল্টা কেসের জন্য একটা সুন্দর প্রসেসটাকে মাঝখানে কীরকম কাটা হয়ে দাঁড়িয়েছে। আজকের ডেটে বলতে খুব খারাপ লাগছে, আজকের ডেটে তোমাদের ট্রেনিং সেন্টারে থাকা দরকার ছিল, সেটা এখন তোমরা বাড়িতে আছো। তবে অবশ্যই এদের কারণে তোমরা আটকে থাকবে না, খুব একটুকু ব্যবধান লাগবে। তার কারণ আবার বলে রাখছি, এইবার পিআরবি বোর্ড পুরো চাইছে যে তোমাদের মেরিট লিস্ট ভোটের আগেই প্রকাশ করে দেবো, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমরা অনেকে বলছিলে না যে আমাদের পিআরবি বোর্ডের যে সরকারি উকিলগুলো আছে তারা কাজ করেছে। দেখো ভাই, ভিডিও দেখে না বোঝা যায় না যে কী কাজ করছে না। কাজ আমাদের কথায় হয় না, কাগজে হয়। সেই কাগজগুলো সমস্ত কিছু দিচ্ছে, ঠিক আছে? আর কোর্টও কিন্তু কাগজে, ওই মুখের কথার উপর বিশ্বাস করে না, তোমার কাগজের উপর বিশ্বাস করে যে হ্যাঁ তোমরা তোমার তথ্যগুলো দাও। পিআরবি বোর্ড সমস্ত তথ্য কিন্তু প্রোভাইড করে দিচ্ছে, যেগুলো বলছে। পিএমটি নিয়ে যেটা আমিনা খাতুন একটা কেস করেছিল, তারপর আবার ক্যান ফাইল করে গিয়েছিল ডব্লিউবিপি, পিআরবি বোর্ড ক্যানের উল্টো আবার তাদের বিরুদ্ধে গিয়ে বলেছিল যে না, এটা হতে পারে না, ডিজিটাল মেশিনের মাপ একদম সঠিক। হাইকোর্ট এটা মেনে নিল। তো সেই রকম এই নোটিফিকেশানগুলোও কিন্তু হাইকোর্ট মেনে নেবে, এটা আমার বিশ্বাস, তোমরা একদম চিন্তা করবে না। আর একটা তোমাদেরকে বিষয় বলে রাখি, এখানে নোটিফিকেশান আর একটা বিষয় আছে তোমাদের জানা দরকার। ধরো 4 জন প্রার্থী 50 পেয়েছে, মানে কাট অফটা ক্লিয়ার করেছে, কিন্তু 4 জনের মধ্যে কিন্তু আমার ভ্যাকেন্সি, মানে লাস্ট যে কাট অফটা ক্লিয়ার হচ্ছে, ওই 4 জনের মধ্যে যদি আমাকে একটাই ভ্যাকেন্সি পড়ে থাকে, যে আমি 4 জনের মধ্যে আমি একজনকে নেব, আবার কিন্তু ওই 4 জনই সেম নাম্বার পেয়েছে, এই ক্ষেত্রে কিন্তু যার এজ বেশি হবে সে কিন্তু সার্ভিসটা পাবে। তো এটা নিয়েও যদি কেউ কেস করে দেয় পরে যে আমি কেন পেলাম না, আমিও 48 পেয়েছি, ও 48 পেয়েছে, ও কেন পেলো? তো ভাই, লেখা থাকে নোটিফিকেশানে, লেখা আছে, ঠিক আছে, যে সিনিয়র হবে সে সার্ভিস পাবে। তোমাদেরকে নোটিফিকেশানটা আমি পরে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, কোর্ট কেস, হিয়ারিং, অর্ডার কপি, এই সব কিছুর বাইরেও একটা বড় সত্য আছে। সেই সত্যিটা হলো আপনার স্বপ্ন। আমি জানি আপনাদের বর্তমান মনের অবস্থা। প্রতিবার যখন কোনো নতুন মামলার খবর আসে, আপনাদের বুকটা কেঁপে ওঠে।
পাড়ার লোকের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, হয়তো কেউ আড়ালে হাসাহাসি করছে, এদের চাকরি আর হবে না, এই সমস্ত মন্তব্য করছে। আমি আপনাদেরকে বলবো এদেরকে কিছু বলবেন না, চুপচাপ আর কোটা দিন ধৈর্য রাখুন। কারণ যেদিন আপনার গায়ে এই খাকি উর্দিটা উঠবে আর কাঁধে থাকবে ডব্লিউবিপি লেখা ব্যাজ, সেদিন আপনার নীরবতাই হবে তাদের জন্য সবথেকে বড় জবাব। তো এখন আপনাদেরকে আর কোটা দিন, হাতে গোনা কোটা দিন ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? তারপরেই কিন্তু তোমাদের মানে ভোটের আগেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে। আমি যদি একজ্যাক্ট ডেট জানতে পারি যে এই ডেটের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো যে আমি হাজার রকমভাবে ভিডিও বানাইনি, যে কোনো খবর পেলাম না তাও আমি ভিডিও দিলাম, এটা না। যতটুকু খবর পাই, আলোচনা হয়, বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে আমাদের যে সিনিয়র রয়েছে তাদের সাথে আলোচনা করি, তো সেই সমস্ত জেনে বুঝে আমি তোমাদেরকে আপডেট দিই। এরপর যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ভিআর এবং মেডিকেল নিয়ে তোমাদেরকে একটা আপডেট দেবো। যেদিনই না তোমাদের ওই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে, তো তার কিছু দিনের মধ্যেই তোমাদের ভিআর মেডিকেল প্রসেস কিন্তু চালু হয়ে যাবে। ভিআর এবং মেডিকেল প্রসেস এইখানেও কিন্তু একটা ব্যাপার আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটের মানে ভিআর মেডিকেলটা পরের ব্যাপার, ওটা কোনো ব্যাপার নয়। ভিআর নিয়ে সমস্যা আছে কিছু এজ ব্যাপার নিয়ে, তো তারা সমস্ত কিছু কাগজপত্র ঠিকঠাক করে রাখো। কারণ হতে পারে যে তার জন্য তোমার জয়েনিং একটু লেটে হতে পারে, স্লট জয়েনিং হতেও পারে, আবার একসাথেও জয়েনিং হতে পারে। তবে আমার যতটা খবর আছে বা আমার যতটা আইডিয়া আছে, তোমাদের কিন্তু এবার কোনো স্লট জয়েনিং হবে না, একসাথে কিন্তু জয়েনিং হবে, এরকমই একটা নিউজ আছে। ওকে, ট্রেনিং সেন্টারগুলোতেও কিন্তু আলোচনা চলছে যে খুব তাড়াতাড়ি ফোর্স যাবে, কীরকম কী অবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একটা সূত্রের মাধ্যমে খবর। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে এখানে ট্রেনিং সেন্টারগুলোতে কিন্তু খবর যাচ্ছে। তো একদমই চিন্তা করবে না, খুব তাড়াতাড়ি তোমাদের যে ধৈর্য তার অবসান হবে, খুব তাড়াতাড়ি তোমরা এই সার্ভিসটা পাবে, এবং যারা আজকে তোমাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাদেরকে যোগ্য জবাব দেবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল মনে হয় এবং আমার আপডেটগুলো তোমাদের হেল্পফুল মনে হয় এবং নেক্সট আপডেট পেতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।